সেটা হচ্ছে আমাদের আর্ক ওয়েল্ডিং করব। আর্ক ওয়েল্ডিংয়ে একদম বেসিক যেটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে কার্বন আর্ক ওয়েল্ডিং, মানে একটা নেগেটিভ পজিটিভ পোলের মধ্যে কার্বন স্টিক মানে নন কনজিউমেবল একটা কার্বন স্টিক, যেটা আর কি আমার একটা কন্ডাক্টার বলতে পারি। একটা কার্বন স্টিক নিয়ে ফার্স্ট ডিসকভার হলো 1847 খ্রিস্টাব্দে ফ্রান্সের একজন ইঞ্জিনিয়ার। সে দেখলো নেগেটিভ পজিটিভ পোলের মধ্যে কার্বনটার মধ্যে যদি এয়ারের মধ্যে আমি যদি একটা গ্যাপ রাখি নেগেটিভ পজিটিভ পোলের মধ্যে, তাহলে কার্বন স্টিকটা থেকে একটা আর্ক পাচ্ছে, যেটা আমি বারবার বলছি আর্ক ইজ এ কনস্ট্যান্ট স্পার্কিং অর ইলেকট্রিক ডিসচার্জ অ্যাক্রস এ মিনিমাম গ্যাপ। তাহলে এই কার্বন স্টিকটা দিয়ে দেখলো ও একটা মেটালকে মেল্টেড করতে পারছে। তারপরে সেখানে যখন মেটালটার মধ্যে আমি আরও ডিপোজিট করতে চাইছি, রিকোয়ারমেন্ট অফ ডিপোজিট মেটাল লাগবে, তখন কী করে করবো? তখন দেখলাম যে কার্বনের সাথেও আমি কিন্তু ফিলার মেটাল, যেরকম আমি গ্যাস ওয়েল্ডিংয়ে করেছিলাম সেরকম কার্বনের ক্ষেত্রে কিন্তু আমি ফিলার মেটাল অ্যাড করতে পারছি। এবার কার্বনে দেখছি আবার কার্বন ওয়েল্ডিংটা করতে গিয়ে যখন এক্সপেরিমেন্ট হতে আরম্ভ করলো, তখন দেখলো যে এসি ডিসি দুটো মেশিনকেই ইউজ করতে পারছে। কীরকম? এবারে যখন ডিসি মেশিন ইউজ করছে তখন কিন্তু একটা সিঙ্গেল ইলেকট্রন ইউজ করছে, কিন্তু যখন এসি মেশিন ইউজ করলো তখন দেখলাম যে হোল্ডারে দুখানা টুইন ইলেকট্রন রাখলো। মানে এটা ধরো আমার হাত দুটো ধরো একটা হোল্ডার, এর দুখানা ইলেকট্রন রাখলো। দুখানা ইলেকট্রন রেখে জবে কিন্তু কোনো পোল দিল না। কারণটা কি? এই দুটো ইলেকট্রনের মধ্যেই কিন্তু আমার এসি কারেন্ট, অল্টারনেটিভ কারেন্ট, এই এসি কারেন্ট তখন দেখলো যে এই দুজনকার মধ্যে ফ্রিকশন শুরু হয়ে গেল। আর শুরু হয়ে গিয়ে এখানটা একটা হিউজ টেম্পারেচারে একটা আর্ক গ্লো পেলো, যেটা দিয়ে আমি একটা জবকে মেনটেন করতে পারলাম। কিন্তু দেখা গেল যে কার্বন আর্ক ওয়েল্ডিং করতে গিয়ে সব মেটালকে ওয়েল্ডিং করতে পারছে না, নানা রকম একটা প্রবলেম এসে যাচ্ছে। আমরা চাইছি যে ডিপোজিটটাও অ্যাট এ টাইম হয়ে যাক। তখন আমরা চিন্তা করলাম যে এমন একটা আর কি, আমি যখন ম্যানুয়াল মেটাল বা সিল্টেড মেটাল আর্ক ওয়েল্ডিং ডিসকভার হলো, তখন দেখা গেল যে হোল্ডারে যে ডিপোজিট মেটালটা ইউজ করছি সেটাকে আমি নাম দিলাম ইলেকট্রন। তার কারণ আমি বলেছিলাম গ্যাস ওয়েল্ডিংয়ে ফিলার রড, আর আমি আর্ক ওয়েল্ডিং যখন করছি তখন বলছি আমি সিল্ক মেটাল আর্ক ওয়েল্ডিং যখন করছি তখন বলছি ইলেকট্রন। কেন? ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা এটা যে গ্যাস ওয়েল্ডিং যে ফিলার রড, সেই ফিলার রড অনলি ডিপোজিট মেটালটাকে ডিপোজিট রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করতে পেরেছিল। কিন্তু ইলেকট্রডটা দেখলাম যে যদি আমার এটা ইলেকট্রড হয়, এই ইলেকট্রডটা হোল্ডারে যখন আমি লাগাবো তখন এটা ধরো আমার জব, এই জবের মধ্যে এই ইলেকট্রডটা মেল্ট হয়ে নিচে আসছে গ্র্যাভিটি প্রেশার, আর ওপরে আর্কের ফোর্স, প্লাস এটা কনজিউম হচ্ছে, ছোটো হয়ে যাচ্ছে। এবার তখন আমি দেখছি যে এটা যখন ছোটো হয়ে যাচ্ছে তার মানে এটা হচ্ছে কনজিউমিং ইলেকট্রন, অর্থাৎ কনজিউম হয়ে যাচ্ছে। কিন্তু আমি দেখলাম আর একটা ইলেকট্রড আছে যে কনজিউম হবে না, যেরকম আমি দেখলাম একটু আগেই যে কার্বন আর্ক ইলেকট্রডটা কনজিউম হচ্ছে না, ও শুধুমাত্র আর্কটাকে আর কি ক্রিয়েট করছে। এখানে দেখছি এই আর্ক ক্রিয়েট করছে প্লাস ডিপোজিটও করছে, তাহলে একটা কন্ট্যাক্টের কাজ করছে বলে আমি এটাকে ফিলার রড বলছি না, আমরা বলছি ইলেকট্রড। ওকে, নেক্সট দেখলাম যে ইলেকট্রডের একটা ফ্লাক্স কোটিং আছে। আমি প্রথম দিন থিওরিতে বলেছিলাম ফ্লাক্স ইজ এ কেমিক্যাল কম্পাউন্ড টু প্রিভেন্ট দ্য অক্সিডাইজেশন অর টু ক্লিন দ্য অক্সাইড। অর্থাৎ এই অ্যাটমসফিয়ারে যে আমার অক্সিজেন আর নাইট্রোজেন আছে, এই অক্সিজেন নাইট্রোজেন আমাদের দেখেছি জব সারফেসের ওপরে যখনই হিট অ্যাপ্লাই করি সঙ্গে সঙ্গে ওদের একটা লেয়ার তৈরি হয়ে যায়। তাহলে এবারে অক্সাইডের লেয়ার যদি আমার জব সারফেসে এসে যায়, আমি তার উপরে কিন্তু ওয়েল্ডিং করতে পারছি না। তার কারণ দেখছি যে কখনো কখনো অক্সাইডের লেয়ার আমার জবের সারফেসের থেকে আর কি জবের যে মেল্টিং পয়েন্ট তার থেকে বেশি হয়ে যায়। যেমন ধরো একটা এক্সাম্পল, 680 ডিগ্রি সেন্টিগ্রেডে একটা আমার অ্যালুমিনিয়াম মেল্টেড হয়ে যায়, কিন্তু অ্যালুমিনিয়ামের উপর যে অক্সাইডটা তৈরি হচ্ছে সেটা দেখছি 900 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তার আগে মেল্ট হবে না। তাহলে আমি কন্টিনিউয়াসলি অক্সাইডের লেয়ার তৈরি হয়ে যাচ্ছে, আর আমি কন্টিনিউয়াসলি হিট দিচ্ছি, সারা দিন চলে গেল কিন্তু আমি বেস মেটালকে মেল্টেড করতে পারলাম না ডিউ টু অক্সাইড লেয়ার। তাহলে অক্সাইডের লেয়ারটাকে রিমুভ করবে কে? ফ্লাক্স। আইদার আমি কাজ করার সময় অক্সাইডটাকে রিমুভ করতে করতে যাব, অথবা অ্যাটমসফিয়ারকে সিল করে দেবো যাতে ওখানে কোনো রকম অক্সাইডের লেয়ার তৈরি করতে না পারে। তাহলে এইটাই সেটা করছে। যখন আমি এই ইলেকট্রনটাকে কনজিউম করতে আরম্ভ করবো, ফ্লাক্স যে ইন্টিগ্রেশনগুলো আছে সেটা আমি পরে আসছি, এই ফ্লাক্সের ইন্টিগ্রেশনগুলো তখন বাইরে অ্যাটমসফিয়ারকে সিল করে দেবে, একটা ফিউল, একটা আর কি ডেন্সিটি অফ গ্যাস তৈরি করবে। এই গ্যাসটা তৈরি করেছিল বলেই কিন্তু নাম হয়েছে সিল্টেড মেটাল আর্ক, অর্থাৎ অ্যাটমসফিয়ারকে সিল করছে টু প্রিভেন্ট দ্য এনি কন্টামিনেশন ইন ইউর ওয়েল্ডিং জয়েন্ট। কোনো রকম যাতে যদি ওয়েল্ডিং জয়েন্টে কোনো কন্টামিনেশন হয়, বাংলায় কন্টামিনেশন মানে বাংলায় কলুষিত হওয়া, কোনো ডিপোজিট মেটালের ওপরে আমরা কোনো কন্টামিনেশন হতে দেবো না, তাহলেই আমরা কিন্তু ওয়েল্ডিংটা পারফেক্টলি করতে পারবো। তাহলে একটা ইলেকট্রন হলো। এবারে ইলেকট্রনের ডিফারেন্ট টাইপ অফ সাইজ আছে, ডিফারেন্ট টাইপ অফ কোটিং আছে। এই যে কোটিং, এই কোটিংয়ের মধ্যে লাইট কোটিং, মিডিয়াম কোটিং, সুপার হেভি কোটিং করতে হবে। একটু একদিনে এত কিছু বললে পারে মাথা গন্ডগোল হয়ে যাবে। তাহলে এই প্রত্যেক কটা কোটিংয়ের ফ্যাক্টর আছে। নট অনলি দ্যাট, আমি দেখছি যে এখানে আরও কিছু মেটেরিয়াল আছে
যে মেটেরিয়ালগুলো আমি স্যারকে বলছি যে একটুখানি ভিডিওটা এখানে আনুন, আমি একটুখানি বলে দিচ্ছি যে অনেক কিছু মেটেরিয়াল আছে, যেরকম একটা আফটার ওয়েল্ডিং একটা স্ল্যাগ হয়, আমি পরে আসছি স্ল্যাগটা। এই স্ল্যাগটার জন্যে এইটা একটু ভালো করে দেখে নেবে যে যে মেটেরিয়ালগুলো আছে। এই সিলিকেট অফ দ্য সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন অক্সাইড, চায়না ক্লে, এই ধরনের কিছু মেটেরিয়াল আছে। গ্যাস শিল্ডিং করার জন্যে যেরকম ধরো উডেন ডাস্ট আছে, ক্যালসিয়াম কার্বনেট আছে, তারপরে ধরো ডিঅক্সাইডেশন এলিমেন্টের জন্য, মানে যাতে অক্সাইড না হতে পারে তার জন্য ফেরোম্যাঙ্গানিজ আছে, সিলিকন আছে। আচ্ছা, তারপরে ধরো এখানে যদি বলি আর্ক স্টেবিলিটি, যেটা আর্কটা খুব ইম্পর্টেন্ট, আর্ক স্টেবিলিটির জন্য ক্যালসিয়াম কার্বনেট আছে, পটাশিয়াম আছে, সিলিকেট আছে, টাইটানিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে। সেরকম ধরো অ্যালোয়িং এলিমেন্ট যেটা লাইক ফেরো অ্যালয় অর ম্যাঙ্গানিজ, মলিবডেনাম মে বি অ্যাডেড টু ইমপ্রুভ দ্য স্টেবিলিটি, দ্য পারফরমেন্স। আচ্ছা, এরপরে আয়রন পাউডারটা যদি থাকে তাহলে কি করব? আয়রন পাউডারটা থাকলে আমরা দুখানা জিনিস পেয়ে যাব। একটা হচ্ছে আর্কের সাথে আর্কটা অনেক বেশি স্টেবিলিটি হবে, কারণ একটা নন কন্ডাক্টর মেটেরিয়াল। প্লাস আমার যদি ডিপোজিট অফ রিকোয়ার্ড মেটাল যদি বেশি লাগে, অর্থাৎ পেনিট্রেশনটা যদি আমি আরও ডিপ করতে পারি, তাহলে আমার ওয়েল্ডিংটা আরও বেশি স্ট্রংলি হবে। তাহলে আমি তখন ওই আয়রন পাউডারটাও আমি ফ্লাস্কের মধ্যে অ্যাড করলে পারে আমি ইমপ্রুভমেন্ট পাবো। এছাড়া আমি আর কি প্রভাব দেখবো? এই যে বলছি আর্কটার থেকে দুখানা রে বেরোয়, একটা হচ্ছে আল্ট্রাভায়োলেট রে, একটা হচ্ছে ইনফ্রারেড রে। এই যে আমরা গ্রিল ফ্যাক্টরিতে দেখি দূর থেকে যে একটা ব্রাইট জোন হচ্ছে, কখনোই আমরা ন্যাকেড আইতে দেখতে পারি না, দেখা উচিত না। তার কারণ হচ্ছে আমার রেটিনা এবং আমার স্কিন বার্ন হয়ে যেতে পারে। তার জন্য আমরা কি করব? ফেস শিল্ড বা আই শিল্ড অথবা হেলমেট এরকম ধরনের ইউজ করব। এখানে একটা ডার্ক গ্লাস থাকে, সেই ডার্ক গ্লাসটা হচ্ছে ফিল্টার গ্লাস। আমরা যদি এর ভেতর থেকে ওই আর্টটা দেখি তাহলে আমার কোনো প্রবলেম হবে না। ধরো আমি 21 বছর বয়স থেকে আমি ওয়েল্ডিং করছি, আজকে 56 বছর বয়স আমার ক্রস করতে চলবে, তাহলে আমার তো চোখে কোনো প্রবলেম হয়নি। কিন্তু আমি যদি আননেসারি, যদি একটু আর কি ওভার কনফিডেন্সলি আমি বাইরে তাকাই, তখন কিন্তু আমার একটা আর্ক ডিকে হয়, যেটা রাত্রিবেলায় আমার খুব পেনফুল হয়। একদিন দুদিনের জন্য রাত্রে চোখ দিয়ে জল পড়ে, যেটা অনেকের হয়তো তোমাদের হয়েছে, সেটা আর কি বুঝতে পারোনি যে কেন চোখ দিয়ে জল পড়ছে, চোখ তাকাতে পারছি না। খাবার কিছু নেই, তোমার কিছু অয়েলমেন্ট আছে বা লোকুলা বলে একখানা আর কি ড্রপ আছে, আই ড্রপ আছে, সেগুলো দিয়ে ক্লিন করা যায়। একদিনে অত ড্যামেজ হয় না, কিন্তু রেগুলার বেসিসে যদি আমি এরকম ব্যাড হ্যাবিট তৈরি করি তাহলে অবভিয়াসলি আমার চোখটা নষ্ট হয়ে যেতে পারে। এবারে দেখো যে আর কিছু আমার অ্যাপ্রন আছে। ফার্স্ট পার্সোনাল সেফটির কথা বলছি, তাহলে হচ্ছে এটা আই শিল্ড, এর মধ্যে দিয়ে আমি ওয়েল্ডিং করবো। হ্যান্ড গ্লাভস, লেদার হ্যান্ড গ্লাভস, অবশ্যই কারেন্ট নিয়ে কাজ করছি, আমার লেদার হ্যান্ড গ্লাভস লাগবে, একটা লেদার অ্যাপ্রন লাগবে। এটা হলো আমার পার্সোনাল সেফটি। হ্যাঁ, এর সাথে আর একটা জিনিস আছে, যদি আমি বলি যে ক্যাডমিয়াম বা গ্যালভানাইজ কোনো মেটালকে আমি যদি ওয়েল্ডিং করতে যাই, সেখানে কিন্তু একটা হিউজ পরিমাণে টক্সাইডের ফিউম তৈরি হয়, সেটা কিন্তু আমাকে উইদিন এ সেকেন্ড বা উইদিন এ 5 মিনিটের মধ্যে আমাকে কিন্তু সেন্সলেস করে দিতে পারে। তখন কিন্তু আমি একটা মাস্ক ইউজ করবো অবভিয়াসলি, কেন ওইটাও তো ওয়েল্ডিং করতে হবে। আজকে এমন কোনো মেটাল নেই যেটা ওয়েল্ডিং হয় না। আচ্ছা, নেক্সট আমি বলছি ম্যানুয়ালটা তো অবশ্যই করতে হবে প্রত্যেককেই, ম্যানুয়ালটা স্যার দিয়ে দেবে তোমাদের। আচ্ছা, জবটা কাটার জন্য একটা ট্রাই স্কোয়ার লাগবে, আফটার ওয়েল্ডিং চিপিং হ্যামার লাগবে। আফটার ওয়েল্ডিং কেন চিপিং হ্যামার লাগবে? এই যে ফ্লাক্সটা, এই ফ্লাক্সটা আমি যখন ওয়েল্ডিং করবো দেখাবো যে ফ্লাক্সটা আর কি ফিউম তো তৈরি করেছিল একটা টু প্রিভেন্ট দ্য এনি অ্যাটমসফিয়ার এফেক্টেড। তো আর কি করেছিল? টু স্টেবিলিটিতে আর্ক করেছিল, জব সারফেসকে ক্লিন করেছিল, ক্লিন দ্য সারফেস অফ দ্য জব, টু ডিপ পেনিট্রেশন, টু গুড ওয়েল্ডিং এর জন্যে। তারপরে আমি দেখলাম যে এরকম 10-12টা পয়েন্ট হলো, to clean the surface of the job, to increase the fluidity, to increase the deep penetration, to stability the arc। তো এই ধরনের পয়েন্ট 10-12টা পয়েন্ট আমি পেলাম এই ইন্টিগ্রেশন থেকে। কিন্তু আফটার ওয়েল্ডিং দেখলাম জবের উপরে যে ডিপোজিট মেটালটা, সেই ডিপোজিট মেটালটার উপরে একটা ব্ল্যাক একটা কিছু মেটেরিয়াল কভার করতে করতে আসছে, এটা বার্ন হয়ে। অর্থাৎ এই যে মেটেরিয়ালের ইন্টিগ্রেশনগুলো ছিল, যে উপরে ডিপোজিট মেটালটা তোমার গ্রিল ফ্যাক্টরিতে দেখবে ওয়েল্ডিং করার সময় একটা কালো জিনিস ওরা চিপিং আমার দিয়ে সরিয়ে দেয়, ওটা হচ্ছে স্ল্যাগ। এবার স্ল্যাগটা কোথা থেকে এলো? তাহলে এই মেটেরিয়ালগুলো সব একসাথে পাঞ্চ হয়ে গেছে, মানে লিকুইড হয়ে সলিডিফিকেশন হয়েছে। ওই যে সলিডিফিকেশন মেটেরিয়ালটা যেটা চিপিং করে আমরা সরিয়ে দিচ্ছি, সেটা অ্যাকচুয়ালি সিরামিক। তখন কিন্তু আর এই ধরনের বলবো না যে সোডিয়াম, পটাশিয়াম, সিলিকেট, কার্বন ডাস্ট, আয়রন ডাস্ট, মাইকা ডাস্ট, এইভাবে বলবো না। তখন বলবো সরাসরি ওই মেটেরিয়ালটার নাম হচ্ছে সিরামিক। ক্লিয়ার? তাহলে এবারে আমি সেই সিরামিকটাকে সরাবো চিপিং আমার দিয়ে। জবটা ক্লিন করার জন্য বিফোর অ্যান্ড আফটার অবভিয়াসলি আমার একটা লাগবে, তোমার ব্রাশ লাগবে। জব গরম থাকলে পরে আমি টংটাকে ইউজ করবো, খালি হাতে ধরবো না। একটা হ্যামার লাগবে, এটা বল পিন হ্যামার।
তাহলে এবারে চলো আমরা মেশিনটা দেখি। এই যে ধরো সবুজ রঙের মেশিনটা দেখছো, ফার্স্ট আমি এই মেশিনটাকে অন করলাম। এখানে হচ্ছে আমার 440 লাইন, এই 440 লাইনটা আমি অন করলাম। 440 লাইনটা অন করার পরে আমি মেশিনটা সামনে এলাম। এবারে আমাকে একটু প্রশ্ন করতে পারে, এটা আমার একবার একটা ইন্টারভিউতে এসেছিল প্রশ্নটা, যে আমার তো তোমার বাড়িতে ডোমেস্টিক লাইনের প্লাগ পয়েন্ট আছে, হোয়াটএভার মেবি 5 অ্যাম্পিয়ার হোক, 15 অ্যাম্পিয়ার হোক, যেই ধরনের আমার প্লাগ পয়েন্ট হোক না কেন, সেখান থেকে তো আমি নেগেটিভ পজিটিভ দুখানা পোল পাবো। আমি যখন বারবার বলছি যে আমার জবে একটা পোল থাকবে, আমার একটা ইলেকট্রোড হোল্ডারের পোল থাকবে, তাহলে আমি মেশিনটা কেন নেব? মেশিনটা নেবো এই কারণেই, সেটা হচ্ছে যে আমার যে 220 সাপ্লাই লাইনের নিচে তো সাপ্লাই লাইন নেই। তাহলে আমি দেখছি সাপ্লাই লাইন 220 বা 230 দিয়ে যখন আমি ওয়েল্ডিং করতে যাচ্ছি, কিছুতেই ওয়েল্ডিং হচ্ছে না। তার কারণ হচ্ছে আর্টটা প্রডিউস হচ্ছে, আমি বলেছিলাম 2 থেকে 3 মিলিমিটারের মধ্যে আর্টটাকে প্রডিউস করতে হবে, কিন্তু দেখছি আর্টটা 1 ইঞ্চির ওপর থেকে প্রডিউস হয়ে যাচ্ছে। তাহলে অনেক ওপর থেকে যদি প্রডিউস হয়, সাপোজ আমি ধরলাম এটা আমার জব সারফেস, আর ধরো এটা একটা ইলেকট্রনের টুকরো, ধরো এই 1 ইঞ্চির ওপর থেকে যদি আমার আর্টটা প্রডিউস হয়, তাহলে কী হবে? ইলেকট্রনটা মেল্টেড শুরু হয়ে যাবে এখানটায়। এই মেল্টেড হয়ে বৃষ্টির জল যেরকম ওপর থেকে পড়ে কী হয়, ছড়িয়ে যায়, স্প্যাটারিং হয়। সেম আমার এই ইলেকট্রনটা ওপর থেকে যদি আর্ট প্রডিউস করে, তাহলে কিন্তু অনেক ওপর থেকে ডিপোজিট মেটাল ছাড়ছে বলে এইখানটায় আমার জব সারফেসটা তখন মেনটেন হচ্ছে না, ডিউ টু ইনসাফিসিয়েন্ট টেম্পারেচার। তখন আমি দেখছি যে এই ডিপোজিট মেটালটা চারিধারে ছড়িয়ে যাচ্ছে, স্প্যাটারিং হয়ে যাচ্ছে বৃষ্টির জলের মতো। তাহলে আমার হিট এফেক্টটা অনেক লোকালাইজ করতে হবে, অর্থাৎ ইলেকট্রনটা জবের সারফেসের মধ্যে এই 2 থেকে 3 মিলিমিটার গ্যাপ আনতে হবে। তাহলে আনতে গেলে কী করতে হচ্ছে? তাহলে এইখানে দেখছি 220 ভোল্টেজে এখান থেকে আর্ট প্রডিউস হচ্ছে, তাহলে কাছে আনতে গেলে আমার ভোল্টেজটাকে কমাতে হবে। মেশিনটা সেটাই করছে, অর্থাৎ আমি মেশিনটাকে ইউজ করছি ভোল্টেজটাকে স্টেপ ডাউন করার জন্য। তাহলে এই মেশিনটা হচ্ছে স্টেপ ডাউন একটা ট্রান্সফর্মার। তাহলে আমি প্রথমেই দেখছি যে সোর্স অফ একটা টেম্পারেচার কে দিচ্ছে, এসি অথবা ডিসি ওয়েল্ডিং মেশিন। এবার আমার প্রশ্ন যে এসি আর ডিসি দুখানা ওয়েল্ডিং মেশিনের মধ্যে ডিফারেন্সটা কী পাবো? ডিফারেন্সটা অনেক কিছু আছে। এসি ট্রান্সফরমারে একটা অ্যাডভান্টেজ আছে, এটা হচ্ছে নন স্টপ আমি 24 ঘন্টা ওয়েল্ডিং করতে পারবো। তার কারণ হচ্ছে এখানে একটা কুলিং অ্যারেঞ্জমেন্ট আছে, কুলিং অ্যারেঞ্জমেন্ট ডিসিতেও আছে, কিন্তু এখানে যেহেতু রোটেটিং পার্ট নেই। একটা ট্রান্সফরমারের মধ্যে কী থাকে? প্রাইমারি কয়েল থাকে, সেকেন্ডারি কয়েল থাকে। মানে আউটসাইড দ্য কারেন্ট আমার মেশিনে যখন ঢুকলো, মানে ইনপুট হলো, তখন ভেতরে প্রাইমারি কয়েল সেকেন্ডারি কয়েলকে স্টেপ ডাউন করে ট্রান্সফার করে দিল। এরপরে কী হলো? এরপরে আমি ওইটাকে কনজিউম করবো, ইউজ করবো। আমি দুখানা পোলকে নিয়ে নিলাম, একটা নেগেটিভ পোল, একটা পজিটিভ পোল। তাহলে এসি কারেন্টে নেগেটিভ পজিটিভ পোল হয় না, তার কারণ হচ্ছে অল্টারনেটিভ নেচার, কিন্তু দুটো পোল তো আমার দরকার, তার জন্য আমি দুটো পোল তৈরি করে নিয়েছি। এবারে আমি দেখলাম এখানে অ্যাডভান্টেজ হচ্ছে কোনো রোটেটিং পার্ট নেই, নো সাউন্ড, নো নয়েজ, নো কি লেস পসিবিলিটি ব্রেকডাউন। কারণ ব্রেকডাউন পসিবিলিটি কোথায় থাকে বেশি? যেখানে রোটেটিং পার্ট আছে। এবারে আমার এসি মেশিনে এই অ্যাডভান্টেজ, কিন্তু ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ আমি দেখলাম যে অনলি ফেরাস মেটাল ক্যান বি ওয়েল্ডেড, অনলি ফেরাস মেটাল, অর্থাৎ লোহা জাতীয় মেটালকে এ ওয়েল্ডিং করতে পারে, আদারওয়াইজ অন্য কোনো মেটালকে ওয়েল্ডিং করতে পারে না। আর একটা ডিসঅ্যাডভান্টেজ কি? যে ইলেকট্রোডটা একটু আমি দেখালাম একটু আগে, সেই ইলেকট্রোডের এখানে একটা কোডিং আছে। এবার দেখছি আমি কখনো কখনো এমন একটা ওয়েল্ডিং মেশিন ইউজ করবো এরপরে, যেখানে দেখবো এই ফ্লাক্সের কোডিং নেই, এরপরে আমরা আসবো। তাহলে এই ফ্লাক্সের কোডিংটা থাকছে যখন, তখন এই মেশিনটা ইউজ করতে পারছি। আদারওয়াইজ এই ফ্লাক্স কোডিং ছাড়া, অর্থাৎ ফ্লাক্স কোডিং ছাড়া ইলেকট্রোডটাকে বলবো বিআরআর ইলেকট্রোড, বিআর ওয়্যার ইলেকট্রোড। তখন আমি দেখছি যে এই ফ্লাক্স কোডিংটাই শুধুমাত্র এখানে ইউজ করতে পারছি, বিআর ওয়্যার ইলেকট্রোডকে ইউজ করতে পারছি না। তাহলে এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ পেয়ে গেলাম। ডিসি মেশিনে গিয়ে দেখলাম যে বিআর ওয়্যার অ্যান্ড ফ্লাক্স কোটেড ইলেকট্রোড ক্যান বি ওয়েল্ডেড, ক্যান বি ইউজড, নন ফেরাস মেটাল অ্যান্ড ফেরাস মেটাল ক্যান বি ওয়েল্ডেড। তাহলে আমি দেখলাম কি ডিসি কারেন্টে আমার কিন্তু অ্যাডভান্টেজ অনেক বেশি হয়ে গেল। তার কারণ হচ্ছে এসি কারেন্টে আমি দেখছি শুধুমাত্র ফেরাস মেটাল ওয়েল্ডিং করতে পারছি, আর ডিসি মেশিনে দেখছি ফেরাস নন ফেরাস দুটো মেটালকে ওয়েল্ডিং করতে পারছি। আর একটা আমি কোটিং ইলেকট্রোড অ্যান্ড বিআর ইলেকট্রোড ক্যান বি ওয়েল্ডেড, যে কোনো পজিশনে ওয়েল্ডিং করতে পারছি। ডিসি কারেন্ট অনেক স্যাটিসফ্যাক্টরি ওয়েল্ডিং করতে পারছে, এ পারছে, কিন্তু এর থেকে অনেক বেশি স্যাটিসফ্যাক্টরি ওয়েল্ডিং করতে পারছি ডিসি কারেন্ট। সেই জন্য দেখলাম যে প্ল্যান্টে এসি মেশিনের যেরকম একটা অ্যাডভান্টেজ আছে, ডিসি মেশিনের তার থেকে অনেক বেশি অ্যাডভান্টেজ আছে। তাহলে আমরা দুটোকেই চয়েস করব। যখন দেখবো নন স্টপ ওয়েল্ডিং আমাকে করতে হচ্ছে, তখন আমি এসি মেশিনটাকে ইউজ করবো। আর যখন দেখবো যে আমি ডিসি কারেন্ট ইউজ করছি ডিউ টু আমার ডিফারেন্ট টাইপ অফ মেটেরিয়াল জব, তখন আমি ডিসি কারেন্টটা ইউজ করবো ঠিক কথা, কিন্তু নন স্টপ আমি ওয়েল্ডিং করতে পারবো না। ধরো 1 ঘন্টা ওয়েল্ডিং করে 5-10 মিনিট মেশিনটাকে রেস্ট দিতে হবে। তার কারণ হচ্ছে আমরা জানি যে ডিসি কারেন্টের মধ্যে কী থাকে, একটা আর্মেচার থাকে, মানে রোটেটিং পার্ট, মানে একটা স্যাপ, দুপাশে বিয়ারিং, ইয়ক থাকবে, ফিল্ড থাকবে, আর্মেচার থাকবে, তার মানে রোটেট হচ্ছে উইথ
একটা টাচিং হচ্ছে, যেখানে টাচ হচ্ছে তার মানে ওখানে হিট জেনারেট করছে। আমি যদি নন স্টপ ডিসি মেশিনটা ইউজ করি তাহলে আর্মেচারটা ড্যামেজ হবে। তার জন্য আমি ডিসি মেশিনটাকে রেস্ট দিয়ে দিয়ে আমাকে কাজ করতে হবে। ওকে, এরপরে আসছে একটা ওসিবি বলে একটা কথা। ওসিবিটা কথা ওপেন সার্কিট বোল্ট। এবার ওপেন সার্কিট বোল্ট কখন বলবো আর ক্লোজ সার্কিট বোল্ট কখন বলবো? ধরো আমি এই মেশিনটা থেকে দুটো পোল বার করেছি, এই একটা পোল এই একটা পোল। এবারে এই একটা কেবিলকে আমি এই টেবিলে লাগিয়ে দিয়েছি, তার মানে টেবিলটা হয়ে গেছে এখন একটা পোল, একটা কেবিল পয়েন্ট। এবারে এই কেবিল পয়েন্টের উপর আমি এই জবটাকে রেখেছি, এই জবটাকে রেখেছি। জবটাকে রেখে আমি যখন ওয়েল্ডিং করতে শুরু করব তখন এই মেশিনটা তার আগে কি করেছে, আমার মেশিনটা তার আগে আমার স্টেপ ডাউন করেছে। স্টেপ ডাউন কত করেছে? আমি দেখছি এই ওয়েল্ডিংটা করতে গেলে এই ইলেকট্রোডটার ডায়ামিটার হচ্ছে 3.15। তার ডিফারেন্ট টাইপ অফ ইলেকট্রোড আমি মার্কেটে পাবো অ্যাজ পার ইউর জব থিকনেস, অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট অফ দ্য পেনিট্রেশন ডিপোজিট মেটাল। তাহলে আমি দেখছি 3.15 এর আগে কে আছে 2.4 ইলেকট্রোড আছে, 3.5 এর ওপরে কে আছে 4 আছে, 4 মিলিমিটার আছে, 5 মিলিমিটার আছে, 7 মিলিমিটার আছে, 8 মিলিমিটার আছে। অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট অফ দ্য জব থিকনেস আমি ইলেকট্রোডটাকে চুজ করব। তাহলে আজকে আমার জব থিকনেস হচ্ছে ধরো 5 মিলিমিটার। 5 মিলিমিটার জন্য আমি ডিপোজিট মেটালের রিকোয়ারমেন্ট দেখছি 3.15 মিলিমিটার একটা সুইটেবল। তাহলে আমি 3.15 ইলেকট্রোডটার জন্য আমি যে অ্যাম্পিয়ার ইউজ করবো, আমি প্রথমেই জেনে গেছি যে ভোল্টেজটা কেন কমাতে হবে, কিন্তু তার সাথে সাথে আমি তার টেম্পারেচার কে পাবো, টেম্পারেচার কারেন্ট দেবে, কারেন্টের একক কি অ্যাম্পিয়ার। তাহলে আমি দেখছি অ্যাম্পিয়ার এখানে যে অ্যাডজাস্ট করবো 3.15 ইলেকট্রোডের জন্য 90 থেকে 130 ম্যাক্সিমাম। তার বেশি যদি করি কি হবে, তার বেশি যদি করি তাহলে ইলেকট্রোডটা অ্যাট এ টাইম পুরো রেড হট কন্ডিশন হয়ে যাবে আর এখান থেকে কেটে পড়ে যাবে, একদম হোল্ডারের এইখান থেকে কেটে পড়ে যাবে। কিন্তু আমি চাইছিলাম এখান থেকে লিটিল একটা ড্রপ, মানে একটা খুব ছোট ছোট ডিপোজিট মেটাল এসে আমার ডিপোজিটটা করবে, কিন্তু টোটালটা যদি অ্যাট এ টাইম মেল্টেড হয়ে নিচে পড়ে যায় তাহলে আমার হোল্ডিংটা হলো না, ইলেকট্রোডটা ড্যামেজ হয়ে গেল। তাহলে আমি টেম্পারেচার বাঁধলাম 90 to 130 অ্যাম্পিয়ার। নেক্সট আর একটা পয়েন্ট, তাহলে আমি এই যে আর কি আমি পিচ করলাম, মানে ভোল্টেজটাকে পিচ করলাম কত 25 to 80 ভোল্টেজ দিলাম, তার এগেনস্টে আমি অ্যাম্পিয়ারটাকে ইউজ করছি বেশি 90 to 130। তাহলে ওইটা হচ্ছে আমার ওপেন সার্কিট ভোল্ট, মানে যেখানটা আমি আমার মেশিনটা ক্লোজ করেছে, ভোল্টেজটাকে স্টেপ ডাউন করেছে, সেটা হচ্ছে ওপেন সার্কিট ভোল্ট। কিন্তু যখনই আমি ওয়েল্ডিংটা শুরু করলাম, আমি তোমাদের অতটা ডিটেলসে নিয়ে যাব না আজকে, প্রথম দিন নিয়ে যেতে গেলে পারি কিন্তু আর কি হজমের গন্ডগোল হয়ে যাবে। তাহলে আমি দেখছি এখানে যখন আমি ওয়েল্ডিং করছি অটোমেটিক্যালি মেশিন কিন্তু আমাকে ওখানে একটা স্টেপ ডাউন করে দিচ্ছে, আরও স্টেপ ডাউন করছে, সেটাকে বলবো আমরা ক্লোজ সার্কিট ভোল্ট। এবার এসি কারেন্টে এই ক্লোজ সার্কিট ভোল্টটা একরকম হয়, ডিসি কারেন্টে একরকম হয়। একটু ব্রড সাবজেক্ট, একদিনে যদি আমি একটা ওয়েল্ডিংকে নিয়ে বলি, ধরো আমি যেটা তোমাকে বলছি সিলিন্ডার মেটাল আর্ক ওয়েল্ডিং, সেটা তোমাকে 1 সপ্তাহ ধরে বলার কথা, আমি একদিনে ধরো কিছু না হলেও ম্যাক্সিমাম 30 মিনিটের মধ্যে আমি জিনিসটাকে একটা ফান্ডামেন্টাল নলেজ দিতে চাইছি। এই ইলেকট্রোডের কোটিংটা, এই কোটিং ফ্যাক্টর পড়তে গেলেও তোমার আর কি কিছু না হলেও 15-16 পাতা পড়তে হবে। আমি ওপেন সার্কিট বোর্ড ক্লোজ সার্কিট বোর্ড বলছি, এটাও ছোটোখাটো ব্যাপার না, এর মধ্যে অনেক হিস্ট্রি আছে, অনেক লুকিয়ে অনেক কিছু ব্যাপার আছে। আমি তোমাকে একটা বেসিক নলেজটা দিতে চাইছি। তাহলে আমি দেখছি ওপেন সার্কিট বোল্ট আর ক্লোজ সার্কিট বোল্ট আমরা পেয়ে গেছি। এবারে যখনই আমি ওয়েল্ডিং করবো দেখবো ক্লোজ সার্কিট বোল্টে একটা স্টেপ ডাউন হয়, স্টেপ ডাউন হওয়ার পেছনে একটা গ্রাফ থাকে, এরকম ধরনের একটা জেড টাইপ গ্রাফ থাকে। তার কারণ হচ্ছে আমি যদি কন্টিনিউয়াসলি একই হিট দিই তাহলে বিগিনিং পয়েন্টে ইলেকট্রোড এবং ডিপোজিট মেটাল যে অবস্থা থাকবে, গ্যাজুয়ালি এই জবটা অনেক বেশি আস্তে আস্তে হিটেড হয়ে যাবে। এই জায়গাটা আস্তে আস্তে দেখবো ডিপোজিট মেটালটা ফ্ল্যাটই হয়ে যাচ্ছে, পেনিট্রেশন কম হচ্ছে, ডিস্ট্রকশন হওয়ার পসিবিলিটি আছে, ক্র্যাক হয়ে যেতে পারে, আন্ডার ক্র্যাক হতে পারে, অনেক কিছু প্রবলেম এসে যায়। তার জন্যে তখন মেশিনটা নিজে থেকেই আমাদের স্টেপ ডাউন স্টেপ আপ করে, যেটা আরও আজকের দিনে যে লেটেস্ট মেশিনগুলো এসে গেছে সেখানেও আমরা প্যারামিটার অ্যাডজাস্ট করতে পারি। স্লোপ আপ স্লোপ ডাউন বলে এটাকে, স্লোপ আপ স্লোপ ডাউন বলে। ক্লিয়ার? তাহলে মেশিনটা আমি প্রথমে অন করছি, মেন অন করে দিয়েছি, 440 লাইন মেশিনে ঢুকে গেছে। মেশিন যখনই আমি অন করলাম তখনই কিন্তু স্টেপ ডাউন করে দিল, মানে ওসিবিতে বেঁধে দিল। এবারে আমি দেখছি এসএমএডাব্লিউ ওয়েল্ডিং করতে গেলে ওসিবি দরকার 25 to 80 ভোল্ট ম্যাক্সিমাম। তারপরে ইলেকট্রোডের প্রশ্ন, অ্যাম্পিয়ার আমি কত ইউজ করবো, 2.4 হলে পরে বলবো 90-এর মধ্যে, 3.15 হলে বলবো 90 থেকে 130, 4 মিলিমিটার হলে পরে বলবো ম্যাক্সিমাম 200 থেকে 250 টেম্পারেচার লাগবে, মানে অ্যাম্পিয়ার লাগবে। এই ধরনের আস্তে আস্তে গ্যাজুয়ালি বাড়বে। তাহলে আমি অ্যাপ্রনটা পড়েছি, এবারে হ্যান্ড গ্লাস পড়ার দরকার আছে।
তোমাকে যদি আমি দেখাই যে আমি হ্যান্ড গ্লাভস ছাড়া পড়ছি, একটা ব্যাড হ্যাবিট, ব্যাড ইমপ্রেশন তৈরি হয়ে যাবে। তাহলে আমি হ্যান্ড গ্লাভস পরবো, তার সাথে কি করবো, অ্যাপ্রনটা পরা আছে, আমি আইসিউটা নিয়ে নেবো। আচ্ছা, আইসিউটা নিলাম। এবার স্পার্কিংটা আমি কিভাবে তৈরি করবো? স্পার্কিংটা তৈরি করবো আমি প্রথমে একটা ফিক্সের ওপর দেখে নিচ্ছি। স্পার্কিংটা তৈরি করবো জাস্ট এরকম স্ক্র্যাচিং করবো। দুটো টাইপ হয় স্পার্কিং, একটা হচ্ছে ড্রপ টাইপ, একটা হচ্ছে স্ক্র্যাচিং টাইপ। তোমাদের ক্ষেত্রে ইজি হবে স্ক্র্যাচিং টাইপ। তাহলে আমি যবে যদি স্ক্র্যাচিং করি তখনই দেখবো স্পার্কিংটা হচ্ছে। সেই স্পার্কিংটাকে ধরার চেষ্টা করবো, স্টেবিলিটি দেবো। যখনই স্টেবিলিটি দেবো তখনই আমি আর্ক পেয়ে যাবো। যখনই আর্ক পেয়ে যাবো তখন টেম্পারেচার ক্রিয়েট হবে, তখনই দেখবো ইলেকট্রন কনজিউম হচ্ছে, জব সার্ফেসও কমপ্লিট হচ্ছে, কনজিউম হচ্ছে। ওকে, তাহলে আমি স্পার্কিং করলাম। এবারে দেখো জবের এখানে আমি ওয়েটিং করছি। লেন্থ ওয়েল্ডিং হয়ে গেল। এবারে দেখতে পাচ্ছ যে এখানে একটা ব্ল্যাক স্পট দেখা যাচ্ছে। এবার আমি আসছি, এই ব্ল্যাক স্পটটা একটু আগে আমি বলেছি তোমাদের স্ল্যাগ ইজ এ সিরামিক মেটেরিয়াল। তাহলে স্ল্যাগটাকে রিমুভ করতে পারলে তবে আমি দেখবো আমার ডিপোজিট মেটেরিয়ালটা ঠিকঠাক জায়গায় পড়েছে কিনা। তাহলে 1 মিনিট ওয়েট করো, আমি স্ল্যাগটা দেখাচ্ছি। আমরা কখনোই কিন্তু এই গরম স্ল্যাগকে রিমুভ করি না, তার কারণ হচ্ছে আমি যখন ইন্ডাস্ট্রিতে ছিলাম আমার দুবার এই গরম স্ল্যাগ চোখে ঢুকে গেছিল। এবারে গরম মেটেরিয়ালটা যখনই চোখে ঢুকে যায় তখন কি হয়, আইবলটা তো খুব সফট, মাসল ইয়েটা সঙ্গে সঙ্গে ধরে নেবে আর কি, কামড়ে ধরে নেবে। তখন কি হবে, তখন ডাক্তারের কাছে ছাড়া যেতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। আমার দুবার এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। ন্যাকেড আইতে দেখা ঠিক না আর কি, চিপিং করাটাও ন্যাকেড আইতে দরকার নেই। আমরা যদি একটা গগলস ইউজ করি, বেটার। ট্রান্সপারেন্ট গগলস আছেই মার্কেটে, আমারও আছে, কিন্তু কখনো কখনো আমরা করে ফেলি, সেটা আমাদের ব্যাড হ্যাবিট। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে যখন চিপিং করবো তখন আমার ফ্রন্ট ফেসে চিপিং করবো না, একটা ব্যাক সাইডে করবো। তাহলে আমি জবটাকে এরকমভাবে ধরতে পারি, ধরে আমি যদি চিপিং করি তাহলে আমার ব্যাক এদিকে আসছে না, আমার চিপিংটা ওদিকে চলে যাচ্ছে। এবারে দেখো জবের মেটেরিয়ালটা, যে ডিপোজিট মেটেরিয়ালটা, সেই ডিপোজিট মেটেরিয়ালটা আমি যদি এখানটা আরও ভালোভাবে ব্রাশ ইউজ করি তাহলে আরও ক্লিন হয়ে যাবে। এবারে দেখো যে আমি বললাম যে স্ল্যাগটাও দেখাচ্ছি তোমাকে, যে এইটা ধরো একটা ছোট্ট টুকরো স্ল্যাগ। এই স্ল্যাগটা এখন অ্যাকচুয়ালি ওই যে বললাম যে ফ্লাক্সের যে ইন্টিগ্রেশনগুলো ছিল সেই প্রত্যেকটা ইন্টিগ্রেশন একসাথে হয়ে গিয়ে নতুন একটা মেটেরিয়ালের জন্ম দিয়েছে, তার নাম হচ্ছে সিরামিক। এই সিরামিক মেটেরিয়ালটা দেখছো অনেক গ্লেজ চকচক করছে, যখন ভিজুয়ালি কাছে আসবে, যখন ওয়েল্ডিং করবে নিজে হাতে, তখন দেখতে পারবে যে ভেরি ইন্টারেস্টিং, যে একটা জবকে কীভাবে আমরা ফিউশন করছি, তারপর কীভাবে সলিডিফাইড করছি, খুবই ইন্টারেস্ট লাগবে। এখানে ধরো তোমাদের 2খানা সেমিস্টার, মানে ডিপ্লোমাদের 2খানা সেমিস্টার, মানে খুব কম করে হলো 6টা থেকে 8টা ক্লাস হবে। আমি তার মানে যতগুলো ক্লাস হবে ততগুলো ক্লাসেই আমি একটা করে এক্সপেরিমেন্ট করবো। এখানে কিছু না হলো 8খানা এক্সপেরিমেন্ট আমি তোমাকে দেখাতে পারি, ঠিক আছে? তাহলে SMAW ওয়েল্ডিংটা আমরা একটা মোরাললেস কিছুটা হতো বুঝতে পারলাম, কিন্তু ওই বললাম যে আগে পড়তে হবে, না পড়লে পরে সম্ভব না। যেরকম ধরো ডিপ্লোমাদের তোমরা 2খানা সেমিস্টারে ওয়ার্কশপ হবে, কিন্তু বিটেকের তো 2খানা সেমিস্টারে হয় না, বিটেকের হয় একটা সেমিস্টারে। তো আমি ধরলাম বিটেকের স্টুডেন্টরা মিনিমাম 3 দিন তো আসবে। এবার যদি 3 দিন আসে, আমি চেষ্টা করি বিটেকের আর কি কমন যেগুলো মার্কেটে এখন খুব দরকার যেসব ওয়েল্ডিংগুলো, আমি যেরকম গ্যাস ওয়েল্ডিং দেখাবো, সিলিন্ডার মেটাল আর্ট ওয়েল্ডিং দেখাবো, এরপরে যেটা অ্যাডভান্স হয়েছে মিগ ওয়েল্ডিং দেখাবো, তারপরে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং দেখাবো। বিটেককে আমি মোটামুটি 4খানা এক্সপেরিমেন্ট দেখাই। আর সেখানে ডিপ্লোমাদের যদি অ্যাবসেন্ট তোমরা যদি না করো, হ্যাঁ, আর একটা খুব ইম্পর্টেন্ট কথা, কোনো একটা স্টুডেন্ট কোনো একটা দিন যদি অ্যাবসেন্ট হয়, সেই দিনকে যে এক্সপেরিমেন্টটা হলো সেই এক্সপেরিমেন্টে কিন্তু ফার্দার আমি রিপিট করতে পারবো না। তার কারণ হচ্ছে যারা রেগুলার আসছে
তারা কিন্তু তখন লুজার হয়ে যাবে। মানে তোমাকে যদি আমি সেকেন্ড দিন একই একটা ওয়েল্ডিং করতে যাই, এনগেজ হয়ে গেলাম, তাহলে কিন্তু যারা রেগুলার আসছে তাদের যে নতুন একটা এক্সপেরিমেন্ট করার স্কোপ ছিল আজকে, সেটা স্টপ হয়ে যাবে। তাহলে আমি সেটা করবো। আমি যদি পরবর্তীকালে কোনোদিন একটা স্পেশাল ক্লাস হয়, সেটা অ্যারেঞ্জ করি আমরা, পরবর্তীকালে যদি একটা স্পেশাল ক্লাস হয়, সেই ক্লাসে এসে তোমার যেটা ডিউ আছে, যেটা তুমি করোনি জানোনি, সেটা করবে, সেটা আমি কোনো অসুবিধা নেই। কিন্তু সেটাকে কন্টিনিউ আমরা করতে পারবো না। ওকে, তাহলে একটা মোটামুটি ওভারভিউ পাওয়া গেল যে আমরা সিল্ড মেটাল আর্ক ওয়েল্ডিং, বা আমরা যদি বলি সিল্ড মেটাল আর্ক ওয়েল্ডিংয়ের তিনটে নামে বলা যেতে পারে। এক হচ্ছে সিল্ড মেটাল আর্ক ওয়েল্ডিং, নাম্বার 2 হচ্ছে ম্যানুয়াল মেটাল আর্ক ওয়েল্ডিং, অথবা বলি স্টিক মেটাল আর্ক ওয়েল্ডিং। এই তিনটে নামে আমরা বলতে পারি। এবং যখন আমরা করব তখন আমার ফার্স্ট হচ্ছে পার্সোনাল সেফটি, লেদার অ্যাপ্রন, লেদার হ্যান্ড গ্লাভস, আইশিল্ড এটসেট্রা। তারপরে বলবো যে মেশিনটা যেন খুব ভালো ইনস্টলেশন করা থাকে, আর্থিং ভালো থাকে। তারপরে আমার ইকুইপমেন্ট যেগুলো লাগবে, হ্যান্ড টুলস যেগুলো লাগবে সেগুলো, প্লাস হচ্ছে ওয়েল ভেন্টিলেশন। এই যে ফিউমটা উঠছিল, এটা তো আমার ভালো না, হেলদি না। তাহলে এই অক্সাইডটা বার করবে কি একটা ভালো ভেন্টিলেশন বা এক্সস্ট মেশিন। ওকে, তাহলে আজকে সিল্ড মেটাল আর্ক ওয়েল্ডিং স্টপ করছি এখানে।